বিএনপি যত নীতি কথাই বলুক না কেন বিএনপি তো পরাজিত হয়েছে। এখন এই যে বিএনপি যে পরাজিত হলো, এই পরাজয়ের কারণটা কি? এটি নিয়ে আমি বলবো 7টি মূল কারণে বিএনপি আজকের এই অবস্থাতে পৌঁছে গিয়েছে। প্রধানমন্ত্রী যখন দেশে ফিরে আসেন তার বিরুদ্ধে কি কোনো একটা মামলা ছিল? কোনো একটা মামলা ছিল যে মামলার জন্য তিনি গ্রেফতার হতে পারেন? ছিল না। জনাব তারেক রহমান তার মাকে দেখছেন একজন মৃত্যু পথযাত্রী, ভীষণ বয়স্ক মানুষ, জেল খেটে এখনও টেকনিক্যালি উনি জামিন মুক্ত তো নন, জামিনেও নন, এক্সিকিউটিভ অর্ডারে বাইরে আছেন। তার মায়ের পরিস্থিতি দেখছেন, তার বিরুদ্ধে একটার পর একটা মামলা সাজা হচ্ছে এবং যে প্রধানমন্ত্রীর এই ফাঁদে পা দেওয়া যাবে না, আপনাদের এই পায়ের যে ধুলা না, এই ধুলার আঘাতে তাদের পতন নিশ্চিত হয়ে যাবে। আসসালামু আলাইকুম দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। দর্শক, প্রধানমন্ত্রীর পতনে কে যাবে ক্ষমতায়? এই প্রশ্নটি কিন্তু প্রধানমন্ত্রী নিজেও করেছেন। তিনি বলেছেন, আমাকে উৎখাত করবে ঠিক আছে, কিন্তু ক্ষমতায় আসবে কে? দর্শক, এই কথার জবাব দিয়েছেন ডক্টর জাহিদুর রহমান। সেই সাথে আরও জানবেন জনাব তারেক রহমান কেন দেশে আসেন না। তাই বলবো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। প্রিয় দর্শক, আরও একটি গুরুত্বপূর্ণ দেখতে চলেছেন, সেটি হলো প্রধানমন্ত্রীর ফাঁদে পা দেওয়া যাবে না। দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অতি ডান এবং অতি বাম কিভাবে এক হয়ে গেল সেটা আমার জানা নেই। দর্শক, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের দাঁত ভাঙা জবাব দিলেন রাশেদ খান। প্রিয় দর্শক, তিনি তার বক্তব্যে কি বলেছেন তা একটু পরেই আমরা জানতে চলেছি। তো আর কথা বলবো না, চলুন দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা দেখে আসি পর্যায়ক্রমে সবগুলো ভিডিও। যাই হোক, প্রধানমন্ত্রী গতকাল কথা বললেন, এর মধ্যে যেসব কথা বলেছেন আমি সাধারণত ওনার বক্তব্য নিয়ে, ওনার সংবাদ সম্মেলনে বলার বক্তব্য নিয়ে আমার নিজস্ব টেক জানাই। গতকাল সংবাদ সম্মেলনের বক্তব্যের টেকের দুদিনটা ইনফ্যাক্ট আমি দুদিন আগে একটা ভিডিওতে করে ফেলেছি, কারণ সেখানে কার্যনির্বাহী পরিষদের বৈঠকেও তিনি একই রকম কথা বলেছেন। আমেরিকার মানবাধিকার লঙ্ঘনের কথা, ডান বাম একত্র হওয়ার কথা, কেন ওনাকে সরাতে চায়। 2-3টা বিষয় এখানে একটু ইম্পর্টেন্ট আছে, সেগুলো নিয়ে একটু অ্যাড্রেস করতে চাই। আবারও আমেরিকাকে উনি আক্রমণ করেছেন একটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে, পুলিশ নিয়ে কথা বলেছেন এবং উনি ক্ষমতায় না থাকলে কী হবে, এই কথাগুলো একটু অ্যাড্রেস করতে চাই। তার আগে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে, উনি জনাব তারেক রহমানকে ইন্ডিকেট করেছেন উনি কেন বিদেশে থেকে এই ধরনের আন্দোলন করছেন, বা উনি যদি সাহস থাকতো উনি কেন ফিরছেন না। এক্স্যাক্টলি প্রধানমন্ত্রী যা বলছেন সেটা একটু পড়ি। রাজনীতি করতে গেলে ঝুঁকি নিতে হয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তার বাবার খুনিরা পুরস্কারপ্রাপ্ত যুদ্ধাপরাধী যাদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন এবং সাজাপ্রাপ্ত ছিল, তাদের ছেড়ে দিয়ে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়, তারাই ক্ষমতায়, তারাই মন্ত্রী উপদেষ্টা হয়। ওই অবস্থায় আমি দেশে ফিরে আসি, জীবন ঝুঁকিপূর্ণ ছিল, বারবার আঘাত এসেছে, কিন্তু বেঁচেও গেছি এবং বারবার নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছি। আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলে আজকে দেশের এত উন্নতি। প্রায় দেখি প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই নির্বাচনে এসছি, জনগণের ভোটে এসছি। একটা দল, আওয়ামী লীগ স্ট্র্যাটেজিস্ট যারা আছেন, আমি তাদেরকে আমি একটা সাজেশন দিয়ে দিই আপনাদেরকে ফ্রি। খুব বেশি না এই কথাগুলো যখন বলেন, মানুষের কাছে বারবার ওই নির্বাচনের কথা আসে। আপনারা যে ভোট টোটে নির্বাচিত হন না, 3টা টার্ম, 3য় টার্ম শুরু করেছেন, মানুষের ভোট ছাড়া ক্ষমতায়, এগুলো স্মরণ করিয়ে দেওয়া বোকামি হয়। মানে এটা স্ট্র্যাটেজির পার্ট, এটা শুধু প্রধানমন্ত্রী বলেছেন তা না। আমি দেখলাম যে প্রত্যেকে এই কথাগুলো বলেন, টপ লিডাররা, মধ্য পর্যায়ের লিডাররা, কিছু লিডারকে সরাসরি আমার সাথে টকশোতে ইন্টারাকশন হয়, অন রেকর্ড তারা এই যে জনগণের ভোটে নির্বাচিত, জনগণের ম্যান্ডেট প্রাপ্ত, জনগণ তাদের ম্যান্ডেট দিয়েছে আমাদেরকে, ভোটে এসে আমি এই করছি সেই করছি। যাই হোক, এখানে প্রধানমন্ত্রী তার ঝুঁকি নিয়ে দেশে ফিরে আসার কথা বলছেন। আমরা যদি পাল্টা এভাবে বলি, প্রধানমন্ত্রী যখন দেশে ফিরে আসেন তার বিরুদ্ধে কি কোনো একটা মামলা ছিল? কোনো একটা মামলা ছিল যে মামলার জন্য তিনি গ্রেফতার হতে পারেন? ছিল না। সো যাদেরকে উনি ওনার বিরোধী মানুষ বলছেন, তাদের কেউ দেশে ছিল, বা যার সব ক্ষমতার সময় উনি ফিরে এসছেন, তার কি মেজর কোনো আপত্তি ছিল? জিয়াউর রহমানের মৃত্যুর অল্প কিছুদিন আগে উনি দেশে ফিরে আসেন, উনি শেষ পর্যন্ত অনুমতি দিয়েছেন, উনি অনুমতি না দিতে পারতেন। উনি চেয়েছেন বলেই যে আসতে দেওয়া হচ্ছে তা তো না, আসতে দেওয়ারও প্রশ্ন আছে, ওনাকে আসতে না যেতে পারতো, কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা ছিল? এরশাদ কি তার এন্টায়ার টেনিওরে মামলা করেছে? জেলে নিয়ে আটকে রেখেছে, শাস্তি দিয়ে দিয়েছে, খালি মামলা শাস্তি দিয়ে দিয়েছে। জনাব তারেক রহমান তার মাকে দেখছেন একজন মৃত্যু পথযাত্রী, ভীষণ বয়স্ক মানুষ, জেল খেটে এখনও টেকনিক্যালি উনি জামিন মুক্ত তো নন, জামিনেও নন, এক্সিকিউটিভ অর্ডারে বাইরে আছেন। তার মায়ের পরিস্থিতি দেখছেন, তার বিরুদ্ধে একটার পর একটা মামলা সাজা হচ্ছে এবং 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলায় তিনি নিজে আসামি ছিলেন না, এবং তত্ত্বাবধায়ক সরকার, যে সরকারটা জনাব তারেক রহমানের প্রতি ভয়ঙ্কর বিরূপ ছিল, সেই সরকারটাও জনাব তারেক রহমানকে আসামি হিসেবে নাম রাখে নাই। পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সম্পূরক চার্জশিটের মাধ্যমে একজন অবসরপ্রাপ্ত পুলিশের লোক কাহার আখন্দকে দিয়ে জনাব তারেক রহমানকে ইনক্লুড করা হয়, সাজা দেওয়া হয়। সো এইসব দেখার পর একটা সরকার আপনার প্রতি কতটা ভিনডিকটিভ হয়ে বসে আছে আপনাকে খেয়ে ফেলার জন্য, সেটা দেখার পর দেশে ফিরে আসে কি একইভাবে তুলনীয়? আমরা মনে করি না, সাধারণ কাণ্ডজ্ঞান অ্যাটলিস্ট তাই বলে না। আমেরিকা প্রসঙ্গে আসি।
বরাবর তিনি আমেরিকাকে সমালোচনা করছেন, এখানে একটা নতুন সমালোচনা এনেছেন। হ্যাঁ, ওখানে আমেরিকার মানবাধিকারের কথা, গুলি করে বিভিন্ন জায়গায় মানুষ মেরে ফেলার কথা আগেও বলেছি, তারপর আবার যেহেতু প্রসঙ্গ আসলো উনি আবারও যেহেতু বলেছেন আমি যোগ করি, মানে আমেরিকায় কিছু বন্দুকধারী লোক, আমেরিকা আমরা জানি যে খুব সহজে বন্দুক পাওয়া যায়, শুধুমাত্র মানে সাধারণ বন্দুক না, মানে যুদ্ধে ব্যবহারযোগ্য অ্যাসল্ট রাইফেল, অটোমেটিক অ্যাসল্ট রাইফেল, যেখানে এক ট্রিগার টিপে অসংখ্যগুলি একসাথে করা যায় এমন অস্ত্র মানুষ খুব হরদম কিনতে পারে। এই ডিবেট আমেরিকাতে প্রচুর আছে, বিশেষ করে রিপাবলিকান যারা প্রেসিডেন্ট ক্যান্ডিডেট তারা এই গান লবি বলে, তাদের সাথে খুবই কানেক্টেড। কিছু মানুষ নিয়ে গিয়ে গুলি করে মানুষ মেরে ফেলে, দ্যাটস নট রং, করে কখনো কখনো এটা হয়, আমরা দেখি। কিন্তু এই ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন, মানে রাষ্ট্রীয় বাহিনী যা করে তার সাথে কি তুলনীয়? কোনোভাবেই তো তুলনীয় না। আমেরিকায় আমরা যে দেখেছি যে পুলিশ অফিসার হাঁটু দিয়ে চেপে ফ্লয়েডকে মেরে ফেলেছিল, ভিডিও আছে, ভিডিওতে দেখা গেছে সেই পুলিশ অফিসার খুব কম সময়ের মধ্যে শাস্তি পেয়ে গেছেন, বিচার পেয়ে গেছেন। প্রায় তুলনাটা করি। আর আমাদের দেশে একরামুল, আমি আর সব ক্রস ফায়ার সরিয়ে রাখি, একরামুলের ঘটনাটা অডিও আমরা শুনেছি, অন্তত তাত্ত্বিকভাবে অন্তত একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমাদের এখানে হয়েছিল, ওটার মামলাই হয় নাই। মামলা হবে, চার্জশিট হবে, বিচার হবে, বিচারের রায় হবে, কিসের সাথে কিসের তুলনা করি আমরা, তাই না? এক লিমন পাহাড়িয়া ছিল র্যাব, শেষ র্যাবের গুলিতে শেষ পর্যন্ত সরে আজও কি পারা গেছে যারা তার পা শেষ করে দেবে? এটা তো শেষ পর্যন্ত র্যাব ওয়াজ অ্যাকিউজড। কী হয়েছে? নারায়ণগঞ্জের 7 খুন, 10 বছর পার হয়ে গেছে, চাষ ঠান্ডা মাথায় 7টা মানুষকে টাকার বিনিময়ে খুন করা হয়েছে। কী বিচার হয়েছে? কী হচ্ছে আমরা দেখছি তো। সুতরাং আমরা এগুলো বুঝতে পারি, মানে এই তুলনাটা আদতেই ঠিক না। একটা স্টেট যখন গুলি করে মানুষ মেরে ফেলে, এই সরকারের আমলে 2700 মানুষকে মেরে ফেলা হয়েছে, পুলিশ বা পুলিশের বিভিন্ন রকম ফোর্স, র্যাব, পুলিশ মিলে। তার সাথে আমেরিকার পোশাকধারীদের কয়েকটা ঘটনা, কিছু ঘটনা আছে, সেই অভিযোগও আছে। আমেরিকায় মানবাধিকার লঙ্ঘন কিন্তু তুলনীয় না। আর অন্য মানুষ যখন খুন করে ফেলে, তো বাংলাদেশেও তো তাহলে যখন মানুষ খুন করে ফেলছে আমরা সেগুলো সব বলবো, সেগুলো বলছি না। আমরা সরকারকে মূল অ্যাকিউজ করছি জনগণের টাকায় পরিচালিত প্রজাতন্ত্রের বাহিনীকে দিয়ে জনগণকে হত্যা করানো নিয়ে। প্রধানমন্ত্রীর এই ফাঁদে পা দেওয়া যাবে না। আজকে প্রথম আলো পত্রিকায় আমি দেখলাম প্রধানমন্ত্রী বলেছেন যে অতি বাম এবং অতি ডান এরা কিভাবে এক হয়ে গেল আমার মাথায় ধরছে না। প্রধানমন্ত্রীর কথা, তিনি বলছেন যে বামদের সাথে তো ডানদের মিলেই না, তাহলে কিভাবে এরা এক হলো? প্রধানমন্ত্রীকে আমি এই উত্তর দিচ্ছি। প্রধানমন্ত্রী যদি মনে করেন আজকে কিভাবে বাম ডান আজকে কিভাবে এক হয়ে গেল, আপনি কি বামদেরকে খুব আদর করছেন? রাশেদ খান মেননকে নৌকায় চড়াইছিলেন, ইনুকে চড়াইছিলেন, এরপর লাথি মেরে ওই নৌকা থেকে নামিয়ে দিয়েছেন। অন্যান্য বাম যারা রয়েছে তারাও বুঝেছে যে প্রধানমন্ত্রীর এই ফাঁদে পা দেওয়া যাবে না। এবং ডান যারা ডানপন্থী রাজনীতি করে ইসলামিক দলগুলো রয়েছে তারাও সচেতন হয়েছে, বিভিন্ন সময় তাদের সাথে আপনারা বেইমানি করেছেন, যে কারণে আজকে বাম ডান মধ্যপন্থা আজকে সকল পন্থা আমরা এক হয়ে গিয়েছি। আজকে আমরা যদি একতাবদ্ধ লড়াই করতে পারি, একতাবদ্ধভাবে আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের জয় হবে এবং এই মাফিয়া তন্ত্রের ইনশাআল্লাহ পতন হবে। আমি শ্রমিক ভাইদেরকে বলবো, আপনাদের পায়ের নিচে যে ধুলা রয়েছে, আপনারা যখন রাস্তা দিয়ে হাঁটেন, যদি আপনারা বাংলাদেশে একসাথে নেমে যান, আপনাদের এই পায়ের যে ধুলা না, এই ধুলার আঘাতে তাদের পতন নিশ্চিত হয়ে যাবে। শ্রীলঙ্কায় যেটি হয়েছে, ওই দেশের শ্রমিকরা রাজপথে নেমে গিয়েছিল। বাংলাদেশের শ্রমিক ভাইদেরকে বলবো, আপনারা রাজপথে নামুন, প্রতিবাদ করুন, ইনশাআল্লাহ শ্রমিকদের নেতৃত্বে আগামীতে গণঅভ্যুত্থান সৃষ্টি হবে। শ্রমিকরা রাজপথে নামলে এই সরকার পতনের পথ খুঁজে পাবে না। সুতরাং শ্রমিকদেরকে বলবো, ভয় পাবেন না। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সবসময় রাজপথে ছিলাম, যতক্ষণ না পর্যন্ত আপনাদের দাবি আদায় হয়, যতক্ষণ না পর্যন্ত আপনাদের নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা হয়, যতক্ষণ না পর্যন্ত আপনারা যে দাবি করেছেন 25,000 টাকা মজুরি, আপনাদের বেতন ভাতা যতক্ষণ না পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে, ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে রয়েছি। আপনি যেভাবে 14 সালে নির্বাচন করেছেন, শ্রমিক ভাইরা তারা কি বোঝে না? এই যে এখানে একটা মুরব্বী, এই যে মুরব্বী, ওনাকে একটু দেখতে দেন। এই যে মুরব্বী, আমি প্রায়ই দেখি যে এলাকায় মিছিল হলে তিনি আসেন, সেও আমার বক্তব্য শুনে বলছে এবং আমার বক্তব্যের সাথে সুর মিলাচ্ছে। তার মানে কি, আজকে প্রত্যেকটা মানুষ সচেতন। শ্রমিকরা দেখেছে 14 সালে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি, শ্রমিকরা দেখেছে 18 সালে বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই, শ্রমিকরা এই 24 সালে কোনো ভোট দিতে পারে নাই। আর এখানে আরো শ্রমিকরা যারা, এই শ্রমিকরা আব্দুর রহমান, শৈলেন্দ্র সম্পাদ এবং মন্টু ভাইদের মতন যারা এখানে আছেন, তাদের সংখ্যা সীমিত হতে পারে, কিন্তু কারোর হাতে 2 টাকা দিয়ে এবং দুপুরে বিরিয়ানি দিব এই কথা বলে কাউকে আনা হয় না। হয়েছে বন্ধুগণ, এখানে যারা এসেছে প্রকৃতপক্ষেই দেশপ্রেমের জায়গা থেকে দেশকে ভালোবেসে এসেছে। আমি শ্রমিক ভাইদেরকে বলবো, আজকের বাংলাদেশে গণতন্ত্রের সংকট, আপনি ভোট দিতে পারেন নাই। 14 সালে যে নির্বাচন হয়েছে, 18 সালে যে নির্বাচন হয়েছে এবং 24 সালে যে নির্বাচন হয়েছে, এটি কোনো নির্বাচন ছিল না বন্ধুগণ। আমাদের দেশে একটা ডামি নির্বাচন হয়ে গিয়েছে, আর ডামি নির্বাচনের আগে আমাদের বাংলাদেশে একটা রাতের ভোট হয়েছে, তারও আগে একটা বিনা ভোট হয়েছে 2014 সালে, এবং 2014 সালের আগে আবার একটা 1-11 হয়েছিল, এবং 1-11-এর পর যে নির্বাচনটি হয়েছে সেই 2008 সালের ডিসেম্বর মাসে বিএনপি অভিযোগ করে যে এই নির্বাচনে ব্যাপক এবং স্থূল কারচুপি এবং দেশি বিদেশি চক্রান্তের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছিল। তো সেই দিক থেকে আজকে নিয়ে যদি আপনি চিন্তা করেন,
তাহলে দেশের বেশিরভাগ মানুষ মনে করছে যে গণভবনে কারা আছে? আওয়ামী লীগ, বঙ্গভবনে আওয়ামী লীগ, সরকারি অফিসে আওয়ামী লীগ, নির্বাচনে আওয়ামী লীগ, টাকা পয়সার মালিক আওয়ামী লীগ, ব্যবসা বাণিজ্যে আওয়ামী লীগ। আর বিএনপি কোথায় আছে? বিএনপি আছে জেলখানাতে, পালিয়ে, বিদেশে, এরপর গা ঢাকা দিয়ে, এবং কিছু মানুষ রাজপথে সিজনালি তারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। তো এর প্রেক্ষিতে যে সহজ এবং সরল যে সমীকরণ সাধারণ মানুষ দাঁড় করায়, তারা বলার চেষ্টা করে যেভাবে হোক না কেন আওয়ামী লীগ তো জয়লাভ করেছে, আর বিএনপি যত নীতি কথাই বলুক না কেন বিএনপি তো পরাজিত হয়েছে। এখন এই যে বিএনপি যে পরাজিত হলো, এই পরাজয়ের কারণটা কি? এটি নিয়ে আমি বলবো 7টি মূল কারণে বিএনপি আজকের এই অবস্থাতে পৌঁছে গিয়েছে। আর বিএনপি সারা বাংলাদেশের কোটি কোটি নেতাকর্মী সীমাহীন দুর্ভোগ এবং দুর্দশার মধ্যে রয়েছে। যেটা আমি শিরোনামে বলেছি যে 99টি দুর্ভোগ এবং দুর্দশার কারণ। 99টি দুর্ভোগ দুর্দশা ইন ডিটেলস বলতে গেলে মূলত ভিডিওর পরিধি দীর্ঘ হয়ে যাবে। কাজেই সংক্ষেপে যেটি আমি বলবো তাতে আপনারা বুঝে যাবেন যে এটা 99-এর জায়গায় 199ও হতে পারে। দেশি বিদেশি নানা রকম গুজব, মিথ্যা কথা, এরপরে যেটি হয়নি এই ধরনের কথা বলেও অনেকে খুব সাময়িক আত্মতৃপ্তি পাওয়ার চেষ্টা করছে। যেমন মাননীয় প্রধানমন্ত্রীর নাকি খুব দুরারোগ্য রোগ হয়েছে, খুব লাস্ট স্টেজে আছে। এই গত 2023 সনের জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই কিন্তু এরকম গুজব সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল। তো এগুলো আসলে আলটিমেটলি বিএনপিকে ক্ষতিগ্রস্ত করেছে, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তো এই যে অতীতের যে দ্বন্দ্ব সংঘাত, সেই দ্বন্দ্ব সংঘাত এবং বর্তমানকালের যে অবস্থান, এই প্রেক্ষাপটে আমি 7টি কারণ বলবো যে কারণের বিএনপি মূলত আজকের এই অবস্থার মধ্যে পড়েছে। প্রথমত হলো আওয়ামী লীগ ক্ষমতায় বসে তারা সমস্ত নীতি, নৈতিকতা, রাজনীতির ব্যাকরণ এবং রাজনীতির ঐতিহ্য সব ভুলে গিয়েছে। তাদের ইচ্ছা, তাদের কথাই আইন, এবং তারা তাদের সেই ইচ্ছা এবং কথাকে বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রশক্তিকে এতটা নিখুঁতভাবে করায়ত্ত করে, এতটা নিষ্ঠুরভাবে তাদের যারা প্রতিদ্বন্দ্বী তাদের বিরুদ্ধে ব্যবহার করেছে, এমনকি তাদের যারা আপনজন তাদের বিরুদ্ধে ব্যবহার করেছে। ফলে পুরো রাজনীতির ময়দানে আর রাজনীতি নেই। এখন কি আছে? পুলিশের ক্ষমতা, আমলাতন্ত্রের ক্ষমতা, চাঁদাবাজ থেকে শুরু করে দুর্নীতিবাজ ব্যবসায়ীদের ক্ষমতা এবং যত সব জঘন্য লোকের কর্তৃত্ব এখন সমাজে চালু হয়েছে। এটা রাজনীতির ঘোলা পানি, রাজনীতির কালো পানি, বা রাজনীতির ঘূর্ণিঝড় বলতে পারেন। এই ঘূর্ণিঝড়, কালো পানি বা ঘোলা পানির মধ্যে আসলে কোনো কিছু স্থির থাকে না। মানুষ বা এর কবলে যে প্রাণী পড়ে, ঘোলা পানির মধ্যে যদি মাছ পড়ে, কালো পানির মধ্যে যদি আপনি কোনো প্রাণীকে ছেড়ে দেন, প্রচণ্ড ঘূর্ণিঝড়ের মধ্যে যদি মানুষ যে কোনো প্রাণীকে ছেড়ে দেন, তার হিতাহিত কাণ্ড জ্ঞান থাকে না। এরকম একটা ঘূর্ণিপাতের মধ্যে পুরো রাজনৈতিক বিধি ব্যবস্থা চলার কারণে কেবল বিএনপি নয়, আমি মনে করি আওয়ামী লীগের যে রাজনৈতিক বোধ এবং বুদ্ধি আছে সেটি নষ্ট হয়ে গেছে, এবং এই কারণে বিএনপি আজকের এই দুর্দশার প্রথম কারণ। দ্বিতীয় যে কারণ সেটি হলো বৈশ্বিক এবং পারিপার্শ্বিক একটি কারণ। অতীতে ভারত কিংবা চীন কখনোই বাংলাদেশকে এতটা গুরুত্ব দেয়নি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এবং প্রকৃতিগতভাবেই বাংলাদেশ কতগুলো সুযোগ পেয়েছে 2009 থেকে একেবারে 2000 বলতে গেলে করোনার আগ পর্যন্ত টানা কতগুলো সূচকে তারা বাংলাদেশের আমাদের এই জনগণ নির্ধারণ ভালো করেছে। গার্মেন্টস এক্সপোর্ট, ফরেন রেমিটেন্স, আমদানি রপ্তানি, ব্যবসা বাণিজ্য এবং বৈদেশিক ঋণ মিলিয়ে কর্মসংস্থান। ফলে কি হলো, এই যে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য নিয়ে বিদেশি যারা বেনিয়া গ্রুপ রয়েছে, ভারত বলেন, রাশিয়া বলেন, চীন বলেন, আমেরিকা বলেন, তারা প্রচণ্ড কামড়াকামড়ি করেছে, এবং এই কামড়াকামড়ি করতে গিয়ে সংগত কারণে আওয়ামী লীগের সঙ্গে তাদের একটা সখ্যতা হয়ে গেছে। এবং এখানে যদি আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি থাকতো কিংবা জাতীয় পার্টি থাকতো, তাদের কিন্তু একই অবস্থা হতো। ফলে এই যে একটা প্রকৃতির যে লীলা খেলা, সেই লীলা খেলাতে আওয়ামী লীগ যে সুযোগটা পেয়েছে, সেই সুযোগের কারণে আওয়ামী লীগের এই সুযোগটি বিএনপির জন্য দুর্বিষহ হয়ে পড়েছে। এটা গেল 2 নম্বর কারণ। 3 নম্বর যে কারণ সেটি হলো আমাদের যে রাষ্ট্রযন্ত্রের দুর্নীতিবাজদের যে দাপট, মেধাহীনদের যে দাপট, এটি রীতিমতো ক্যান্সার আকারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এবং তারা এই প্রথম দুটো কারণের জন্যে তারা এই বর্তমান রেজিমের সঙ্গে এমনভাবে আমদুদের মতো মিশে গিয়েছে যে এরা কোনটা আওয়ামী লীগ আর কোনটা রাষ্ট্রীয় কর্মচারী এটা বোঝা যাচ্ছে না। একজন লোক বিসিএস করেছেন, সিএসপি হয়েছেন, বা দাদা জমিদার ছিলেন, আরও বড় কিছু ছিলেন, এটা তার কাছে বড় বিষয় নয়। বড় বিষয় হলো সে কবে ছাত্রলীগ করতো, এটার গল্প তাকে বানাতে হবে, বানিয়ে যে যত কাছে যেতে পারে। এর ফলে কি হচ্ছে, নিজেদের এই ছাত্রলীগ প্রমাণ করার জন্য, আওয়ামী লীগ প্রমাণ করার জন্য, বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের আদর্শের সৈনিক প্রমাণ করার জন্য তারা নির্বিচারে বিএনপি এবং জামাতের উপরে অত্যাচার চালিয়েছে, যেটি অতীতে কখনো হয়নি। এটা হলো 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ হলো এই অতীতে যে 3টি কারণ, এই 3টি কারণে মোকাবেলা করার জন্য যে ম্যাগনেটিক নেতৃত্ব দরকার, সেই ম্যাগনেটিক নেতৃত্বটা কেবলমাত্র বেগম জিয়ার মধ্যে আছে আর জনাব তারেক রহমান সাহেবের মধ্যে আছে।
তো তারেক রহমান সাহেব দেশের বাইরে, আর বেগম খালেদা জিয়া, তাকে ধীরে 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 বিএনপির মধ্যে এক ধরনের লোক সৃষ্টি করা হয়েছে। এবং কোনভাবে যে তাকে জেলখানার মধ্যে ঢুকানো হয়েছে এবং তাকে মামলার ফাঁদে জড়ানো হয়েছে, যেটা বেগম জিয়া নিজেও বিশ্বাস করতে পারেননি বা আস্থা রাখতে পারেননি। তো যখন মূল রাজনীতির, বিএনপির যে মূল রাজনীতি, সেই রাজনীতির কেন্দ্র থেকে দুটো মাথাকে দূরে সরিয়ে দেওয়া গেছে, ফলে দ্বিতীয় টায়ারের যারা নেতৃত্বে এসছেন, মূলত তাদেরকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কখনো তারেক রহমান সাহেব, কখনো বেগম জিয়ার সঙ্গে পরামর্শ করতে হয়, যেটি একটি আমলাতান্ত্রিক জটিলতা, এবং এক্ষেত্রে অনেকটাই যে রাজনৈতিক সিদ্ধান্তের যে গতিটা কমে যায়। ফলে এখানে বিএনপি বারবার মার খাচ্ছে। এরপরে যেটি হলো সেটি হলো যে পরিবেশের কারণে, অবস্থার কারণে বিএনপির যারা লোকজন আছে তাদের অর্থ কমেছে, বিত্ত কমেছে, প্রভাব প্রতিপত্তি কমেছে। এর ফলে আওয়ামী লীগ যেভাবে তাদেরকে ট্রিট করেছে সারা বাংলাদেশে, এটির জবাব যে ভাষায় হওয়া উচিত ছিল, যে কায়দায় হওয়া উচিত ছিল, যে প্রক্রিয়াতে হওয়া উচিত ছিল, বা 2011-12 সনে বিএনপি যে রাজনৈতিক চরিত্র নিয়ে আওয়ামী লীগকে মোকাবেলা করতে পারত, সেই রাজনৈতিক চরিত্রটি তারা ধীরে 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 হারাতে হারাতে এখন শূন্যের কোঠায় চলে এসছে। ফলে আওয়ামী লীগ যদি তাদের দিকে বিশাল AK-47 নিয়ে আসে, তো সেক্ষেত্রে বিএনপি দুই সেটের ঢিল নিয়ে, গুলতি নিয়ে, তারপরে সিটকানি নিয়ে বা ছোট একটা বেতের লাঠি নিয়ে যদি আওয়ামী লীগের সঙ্গে লড়াই করতে আসে, তাহলে যে অসম যুদ্ধটা হয়, সেই অসম যুদ্ধে যারা ক্ষতিগ্রস্ত হয়, তেমনি বিএনপি প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি হলো 5 নম্বর। 6 নম্বরে যেটি হচ্ছে সেটি হলো ক্রমাগত পরাজিত হতে হতে, অপমানিত হতে হতে, প্রতারিত হতে হতে, লাঞ্ছিত হতে হতে একটা সময় মানুষের বুদ্ধিশুদ্ধি, সাহস শক্তি হ্রাস পেতে থাকে, এবং অলৌকিক কোনো কিছু না ঘটা পর্যন্ত সাধারণত ঘুরে দাঁড়ানো যায় না। তো বিএনপি এখন ইচ্ছে করলেই রাতারাতি কোনো ইউনিক সিদ্ধান্ত নিতে পারছে না। তাদের মধ্যে অকারণ ভয় কাজ করছে, দ্বিধা এবং সংকোচ কাজ করছে, ফলে অনেক ক্ষেত্রে তারা পিছিয়ে পড়ছে। এটা গেল 6 নম্বর। 7 নম্বর যে কারণ, সেই 7 নম্বর কারণ হলো আন্তর্জাতিক প্রতারণা। বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে মিডল টায়ারের যে নেতৃত্ব রয়েছেন, তাদের সঙ্গে আন্তর্জাতিক যে বিভিন্ন গ্রুপ রয়েছে, দেশ রয়েছে, তারা আসলে বন্ধুর মতো আচরণ করেনি। তারা অনেকে মুনাফিকি করেছে, অনেকে সামর্থ্যের বাইরে গিয়ে ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য বড় বড় কথা বলেছে, এবং শেষ পর্যন্ত বিএনপিকে ধোঁকা দিয়েছে। এই 7টি কারণে আজকের এই বিএনপির এই অবস্থা। দর্শক, আমি আশা করছি আপনি সবগুলো ভিডিওই খুব মনোযোগ দিয়ে দেখেছেন, এবং এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো নিউজটি ছিল এটুকুই। ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।